দেখবে এবং দেখা উচিত। আর কন্ট্রাক্টের ব্যাপারে যেটা বলা হয়েছে যে প্রথমত কন্ট্রাক্ট 3 দিন আগে করছে না 9 দিন আগে করছে সেটা ইম্যাটেরিয়াল, তাদের এখতিয়ারে নাই। এটা হলো তারা শুধু ইলেকশন কন্ডাক্ট করবে, তাদের অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো স্কোপে নাই অনির্বাচিত সরকারের। সেটা তো প্রথমে বিসমিল্লাহ গলদ এটা। তো এখানে তারা এটা করছে, তারা তারপরেও তারা যদি এটা দেখে কাজটা এগিয়ে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতেও রেখে যেত, তাহলে তার উপরে এই দায় দায়িত্বটা নির্ভর, তারপরে ব্লেমটা আসতো না। সে একটা নির্বোধ লোক, সে কোনোদিন একটা চালায় নাই, এখানে এসে গেছে আমেরিকার ড্রয়িং ডিজাইনের কারণে তাকে বানানো হয়েছে, তার অ্যাচিভমেন্টের জন্য সে এখানে আসে নাই, সে শান্তির জন্য। আমি একাধিকবার উনি থাকতে বলছি যে শান্তির জন্য তার নোবেল দেওয়া হয়েছে, শান্তির জন্য কোনো কাজ করেন নাই উনি, অর্থনীতির জন্য কাজ করছেন। তাও কি করছেন, এইখানে সুদের লগ্নি করছে। যারা তার গ্রামীণের আওতায় যারা পড়ছে কেউ একটা বিল্ডিং বা একটা গাড়ি চালায় না। এখানে সবাই আমরা দুজন আরও সমালোচক আছে, তাদের গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে গ্রামীণের ঋণ নিয়ে কোন লোকটা গাড়ি চালাচ্ছে, কোন লোকটা বিল্ডিং বানায় ফেলছে, ওই ঋণের জালের মধ্যে ফেলায় এদেরকে এইভাবে করছে, ঋণের থেকে আর বাইরে হতে পারছে না। কিন্তু এদেরকে এমনভাবে এটা প্রচার করছে আমেরিকার সিআইএ ডিপ স্টেটের প্রচারণায় তাদেরকে এখানে আনছে। এইখানে দেখা যাচ্ছে 9 জন বর্তমানে নোবেল লরিয়ট জেলখানায় আছে, এই যে বার্মারটা সহ। তো তাহলে যদি এইটা যদি এতই পয়গম্বরী হয়ে থাকে তাহলে এরা জেলে যাচ্ছে কেন? তারা তো ইন্ডিমিউনিটি পাইতে পারে, যে নোবেল পাইলে তাদেরকে এই ছোটোখাটো অপরাধের জন্য কোনো দায়ী করা যাবে না। ব্যাপারটা তো তা না। ব্যাপার হলো তাদের এখন একটা এই দেশে একজন লোক লাগবে, তাদের যে এখানে চিটাগংয়ের উপরে যে আমেরিকার দৃষ্টি পড়ছে, ওটা যে তাদের দরকার মিনারেল রিসোর্স নিবে, সেই জন্য তাদের একটা লোক লাগবে। তো লোক লাগলে সেখানে ইংরেজি ভালো জানে, ব্যবহার ভালো, জনগণকে উনি ক্যামোফ্লাইজ করতে পারে, এই জন্য ওনাকে সিলেক্ট করে আনছে। কিন্তু আমরা জাতি হিসেবে ওনাকে কেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আনলাম? উনি না মুক্তিযুদ্ধ করছে, না কোনো আন্দোলনের মধ্যে শরিক হয়েছে, ইভেন কি ছাত্র আন্দোলনের সময় কোনো একটা বক্তব্য দেয় নাই। বরঞ্চ ওনাকে 3 দিন ওনার জন্য সরকার ছিল না, যার পরিপ্রেক্ষিতে আইজি নিয়োগ হয়েছে, অবৈধ হয়েছে। অ্যাটর্নি জেনারেল এখন বর্তমানে আইনমন্ত্রী, ওনার অ্যাপয়েন্টমেন্ট অবৈধ হয়েছে, কেউ চ্যালেঞ্জ করলে ওনার বেতন টাকা ফেরত দিতে হবে। 2 নম্বর হলো সরকারের প্রচলিত আইনের মধ্যে আছে সরকারি কোনো কর্মকর্তা রিটায়ার্ড হওয়ার 3 বছরের মধ্যে কোনো রাজনীতির মধ্যে যাইতে পারবে না। তাইলে আমরা যে আইনমন্ত্রীটা করলাম সরকারের আইন, সে তো সরকারের কর্মকর্তা, সে অ্যাটর্নি জেনারেলকে সরকারের কর্মকর্তা সিভিলিয়ানটা নাকি? সে তো সরকারি কর্মকর্তা, তাহলে তারে যে আইনমন্ত্রী বানালো, তা যে এমপি করলো বিএনপি, এই কাজটা তো বেআইনি কাম করছে। তো এখন এখানে থেকে ওনার থেকে আরও বহু যারা স্যাক্রিফাইস করছে, বেশর মাহবুদ্দিন আছে, জয়নুল আবদিন সাহেব আছে, অনেক গ্রহণযোগ্য লোক যারা একাধিকবার বারের প্রেসিডেন্ট হয়েছে, তো তাদের না আইনে এদেরকে নিয়ে আসে। এটা বিএনপি কেন নিয়ে আসে? বিএনপি এর কপি দিতে পারবে? বিআইনি কাজ কেন করলো বিএনপি? এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে আইনমন্ত্রীর বেতন ফেরত দেওয়া লাগবে। কারণ আপনি সরকারি কর্মকর্তা যেহেতু আইন ওইটা বলবৎ আছে, যত পর্যন্ত ওই আইনটা না যাবে তত পর্যন্ত সরকারি কর্মকর্তা রিটায়ার করেই যাইতে পারবে না। যার জন্য সচিবেরা সবগুলি রিটায়ার করে টোরে আপনার রাজনীতি বলতে চায় মন্ত্রী হয়। এই জন্য এই আইনটা করা হয়েছিল, যাতে এটা করবো। উনি তখনকার ইন্টারিম গভর্নমেন্টের বেনিফিশিয়ারি, আমাদের আইনমন্ত্রী। তাহলে ওখানে আইনে আবার এখন ওরা আনলেন, খলিলেরা আনলেন। যারা ইলেকশন কন্ডাক্ট করছে তাদের আবার মন্ত্রী, তাহলে তো নিরপেক্ষ কথাটা থাকে না। তো তাহলে তো এবারে সবাই ওখানে অ্যাডভাইজার হইয়া কোনো না কোনো পার্টিকে জিতাবে, পরবর্তী তাদের অফার গ্রহণ করবে। তো এইগুলিতে সূচনা তো তারা করতেছে, তারা বিএনপির তো এই কথার উত্তর দিতে পারবে না তারা। 2 নম্বর হলো আমাদের সরোয়ার ভাই যেটা বলছে কারেক্ট বলছে, উনি এখনও ভারতে যৌতুক চায় বা টয়লেট, তারপরে আপনার মোদির অ্যাচিভমেন্টের মধ্যে 4,000 বাথরুম করছে, সেটা অ্যাচিভমেন্টের মধ্যে তারা পুস্তক আকারে বাইর করে জনগণকে দিচ্ছে, তারা এই অ্যাচিভমেন্ট করছে, অ্যাচিভমেন্টের মধ্যে টয়লেটও আছে। তো যাই হোক, এগুলো করছে, ওরা কী করতেছে না তাদের ব্যাপার, কিন্তু ওরা আমার যেন গায়ে না পড়ে। গায়ে পড়লে আমার করণীয় কী? আমি আমার জাতিকে রক্ষা করতে গেলে কি করব? আমাদের আরও সাইড এফেক্ট কতগুলি হবে। এই যে লোকগুলি পাঠাচ্ছে, ওদের তো সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। এবার একবার সমর সেনকে বলছে যে আমরা যে শেখ মুজিবকে আমরা দিচ্ছি, এটা কেন? বলে এটা ফর দ্য টাইমিং আমরা এটা ইয়ে করতেছি, আমাদের প্ল্যানের থেকে আমরা সরি নাই। সমর সেন কিন্তু তখনই বলছে এটা, যখন ওরা সৈন্য নিয়ে গেল, শেখ মুজিব যখন বললো যে সৈন্য কবে নেবেন, তখন সাংবাদিকরা তার প্রশ্ন করা হয়েছিল। সমর সেন তখন ফরেন সেক্রেটারি ছিল, সে বলছে এটা ফর দ্য টাইমিং, আমাদের প্ল্যানের থেকে আমরা 1 ইঞ্চিও সরে নাই। তাহলে ওই প্ল্যান তো এখনও রয়ে গেছে, এটাকে অঙ্গরাজ্য করার। তো আমরা লোকগুলি কেন আমরা বলতেছি কিছুই না? এখন আমাদের অনেকে আছে, যখন আমরা চেয়ারে থাকি তখন আমরা বলতেছি এক কথা, আবার চেয়ারে বাইরে গেলে বলতেছি একই লোক আবার আরেক কথা বলতেছে। তার মানে আমাদের এখানে দেশপ্রেমের আমরা ঘাটতি দেখতে আছি। তো এখানে আমাদের যে যাই মতের লোক থাক না কেন, কিন্তু আমরা জাতি হিসেবে আমরা সব জাতীয় ইস্যুতে এক হওয়ার কথা। এখন বিএনপি তো এই যে বর্তমানে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তারপরে তেলের হইতে শুরু করে যে ক্রাইসিসগুলো আছে, এই গোলটেবিল বৈঠক ডাকা দরকার উচিত ছিল। এখন গোলটেবিল ডাকতেছে না। এই যে
আমাদের এই যে ওখানে মুসলমান যে এত নির্যাতিত হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে আপনার বিজনকে আপনার এখানে অ্যাডভাইজার করছে তারেক সাহেব। তো তারেক বিজনে তো একটা বক্তব্য তো দিতে পারতো যে এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওনার সাথেই তো আছে প্রতিবন্ধীর পদমর্যাদায়, এবং সে যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সভাপতি, সেই বিবেচনায় তাকে এখানে মাইনরিটি থেকে তার মন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী পদমর্যাদা অ্যাডভাইজার বানানো হয়েছে, কিন্তু একটা বক্তব্য নেই। কোনো হিন্দুরা কোনো বক্তব্য দেয় নাই। এখানে আরও যারা মন্ত্রী আছে তারা কিন্তু একটা বক্তব্য দেয় নাই। যদি ওখানে কোনো সাধারণ কোনো একটা, ওখানে যদি কোনো একটা ইয়ে হইতো, তাহলে দেখেন এরা কী কী হইচই করতো। তো এখন আমাদের সময় আসছে এই কথা বলার জন্য। আমি ইতিপূর্বে আমি এই কথা বলছিলাম, তখন বার্মা করছিল, তখন দিলীপ বড়ুয়ারা কোনো কথা বলে নাই। ওখানে যে এরা যে বৌদ্ধিস্টরা যে মুসলমানদের এইভাবে মারতেছে, একটা কথা কিন্তু তারা বলে নাই। তারা আবার হালুয়া রুটি নেওয়ার জন্য দালালি যা করার সেটা করতেছে। তারা কিভাবে তোষামত করে, কিভাবে সরকার শেয়ারকে কীভাবে প্রশংসা করে। তো এখন এই সব জিনিসগুলিতে আমরা তো এইখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমরা তো বেরিয়ে হচ্ছে না, আমরা কোনো পরিবর্তন, জনগণ আশায় বুক বাড়তেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলে ভালো হবে। আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে, ইউনূস সাহেব হতাশ করছে, এখন আমাদের বিএনপিও হতাশ করতেছে। বিএনপি যেসব কাজগুলি করতেছে, কতগুলি জিনিস, এই যে লোক দেখানো কতগুলি কাজ, কার্ড, এই যে কার্ড দিচ্ছে, টাকা নাই, টাকা ছাপাইয়া টাকার অবমূল্যায়ন হচ্ছে, যেখানে আমরা ইনস্টলমেন্টের টাকা দিতে পারছি না, সেখানে এসব কার্ড করে ভিক্ষুকের জাতি তৈরি করতেছে। ভিক্ষুক জাতি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা চাইতে গেছে, উনি কোরাল কিনে দিছে যে খাইতে খাও, নবী তো আমাদের থেকে কম বোঝেন না, তাহলে সেখানে কিন্তু ভিক্ষা দিয়ে ভিক্ষুক বানায় না, আমরা জাতিকে ভিক্ষুক বানাচ্ছি এই ভাতা ওই ভাতা দিয়া, এদেরকে আমরা অলস বানাই ফেলছি। এখানে কর্মসংস্থান সৃষ্টি করলে যে 50,000 কোটি টাকা যে এইগুলির এদের পিছনে যে কার্ডের জন্য দেওয়া হচ্ছে, এটা যদি এই সুদমুক্ত ঋণ দিতাম আমরা, ওদের দিয়া ওরা হাঁস মুরগি পালতো, কর্মসংস্থান সৃষ্টি হইতো, আবার রাষ্ট্রের টাকার শর্টেজ হইতো না। এখন এদের দিচ্ছে, এরা খাচ্ছে, টয়লেটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওইদিকে রাষ্ট্রের 50,000 কোটি টাকা চলে যাচ্ছে। এই 50,000 কোটি কার? এই দেশের আপামর জনগণের। তারা কিসের থেকে টাকাটা আদায় করবে? সেটা লবণ থেকে, চা হইতে, বিস্কিট থেকে শুরু করে সবার থেকে ট্যাক্স বসে এই টাকাটা কাভার করবে। এই টাকা তো বিএনপির পার্সোনাল টাকা না, এটা জনগণ থেকে নিতে হবে। তাহলে জনগণকে সংসদে কি এই কার্ড দেওয়ার ব্যাপারে সংসদে কি কোনো কথা বলা হয়েছে, আলোচনা হয়েছে? আগে তো কোনো একটা কিছু করতে গেলে আগে তো দেখতে পাবো অর্থনৈতিক অবস্থাটা কি। এখন আইএমএফের পিছনে ঘুরতে আছে, এগুলি রাজনীতিবিদদের তো অবদান হলো এটা। এখন আমরা আইএমএফের পিছনে ঘুরতে হচ্ছে আমাদের, কারণ আইএমএফ হলো লগ্নিকারী প্রতিষ্ঠান, সে সুদের উপরে টাকা লগ্নি করবে। এখন আমরা রাষ্ট্রকে রাজনীতিবিদ এমন জায়গায় নিয়েছি, এখন কেউ আমাদের ধার দিতেও রাজি হয় না, সুদের উপরে টাকা দিতেও রাজি হচ্ছে না, রাষ্ট্র আমরা এই জায়গায় নিয়ে গেছি। আর আমরা যখন রাজনীতিবিদদের বক্তব্য শুনি, তখন শুনি আরে দেশের যেন কোথায় যেন নিয়ে গেছে। কিন্তু এখন দেখেন, এখনো এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে আমরা এখন আইএমএফ পিছিয়ে দৌড়াচ্ছি, এখন আমাদের বাকি তেল কেনার জন্য দৌড়াচ্ছি। তো এইগুলি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এখন এগুলি আমরা এই ছোটোখাটো এগুলি কাজগুলির চেয়ে আমাদের এগুলি জনগণকে খাওয়া, জনগণকে বিদ্যুৎ, জনগণকে তার রাষ্ট্রকে যদি স্বাধীন সার্বভৌমত্ব না থাকে, তাহলে আমি যত কিছু নিয়ে না কোনো লাভ হবে না। তো সুতরাং এইগুলি বিএনপিকে আমি অনুরোধ করব, এটা ভাবার দরকার। এই স্ট্যান্ডবাজি করে এর সাথে প্রথমে সাইকেলে করে গেছে দুনিয়া, তার বাসায় পরে 5 কোটি টাকা পাওয়া গেছে। তো এই স্ট্যান্ডবাজির তো দরকার নাই। এখন যদি আমি তেলের পয়সা এখানে আমি গাড়িতে পতাকা লাগালাম না লাগালাম, এতে রাষ্ট্রের জনগণের কোনো কিছু আসা যায় না, বরঞ্চ এটা আইনে অপরাধ। কারণ আপনার সম্মুখে থাকবে পতাকা, যে পতাকাকে আপনি সমুজ্জ্বল রাখবেন, সবসময় সমুন্নত রাখবেন। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড সকল মন্ত্রীদের গাড়িতে পতাকা লাগাচ্ছে। আমরা এখানে পতাকা, এটা নিয়ে আমাদের কত লোকে গুণগান, কত প্রশংসা করছে, অথচ ওনার তো এটা জানা যায় ফ্ল্যাগ রুল এটা অপরাধ। এইবার এর আগে একবার একটা মন্ত্রী চাকরি চলে গেছে, পতাকাকালীন অফিসে আবার পতাকা না ব্যবহার করে গোপনে সে গার্লফ্রেন্ডের লোক দেখা করতে গেছে, তার চাকরি চলে গেছে। তো এটা জানতে হবে। অথচ ওনার সারাউন্ডিংয়ে কোনো লোক, তার হিসেবে দোষ নাই, ওনার তো সব কিছু জানা থাকবে তা তো না। তো ওনাকে তো এটা বলতে হবে, স্যার ফ্ল্যাগ ব্যবহার করা না করা অপরাধ, কিন্তু ফ্ল্যাগ রুলসে বলা আছে এটা। এখন এসব করতেছে, তো এসবে আমার এতে জাতির কি আসবে যাবে, এটা কি বাজার দাম কমে যাবে উনি ফ্ল্যাগ ব্যবহার করলো বা না করলো? ধন্যবাদ।